সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব তৃতীয় পরিচ্ছেদ এবং আমি এর আগে ২ টি পরিচ্ছেদ আলোচনা করেছি। এটা আমার নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই থেকে পূর্ণাঙ্গ একটি লেকচার সিরিজের অংশ। আ আজকে আমার ৬ষ্ঠ ক্লাস। আমি এর আগে প্রতি পরিচ্ছেদে কয়েক পার্টে ভাগ করেছি। তবে আজকে আমি ক্লাসটি একটি পূর্ণাঙ্গ পার্ট নিতে চাচ্ছি এবং শেষ করতে চাচ্ছি। আমি বাংলা ব্যাকরণ বইটি সহজে শেষ করার পরিকল্পনা করছি। তাই আমি আসলে গুরুত্বপূর্ণ জিনিসগুলো হাইলাইট করে দেব এবং আপনাদের সেগুলো বুঝিয়ে দেব যাতে আপনারা পড়তে গেলে খুবই সহজ লাগে বইটা। এবং এইখান থেকে আমি যেগুলো আলোচনা করব সেইগুলোই হচ্ছে এই বইয়ের গুরুত্বপূর্ণ আইটেম। এর বাইরে তেমন আর গুরুত্বপূর্ণ কিছু নাই। আর আমি এই বইয়ে সংক্ষেপে আমি বইয়ের সকল গুরুত্বপূর্ণ কিছু তুলে আনবো এবং আরো এক্সট্রা কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আজকে ক্লাসটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখেন এবং আশা করি আপনার ক্লাসটা ভালো লাগবে। দেখেন, অধিকাংশ ভাষায় অন্তত ২ টি রীতি থাকে। একটা হচ্ছে কথ্য রীতি, আরেকটা হচ্ছে লেখ্য রীতি। এইবার আপনি চিন্তা করেন যে আমরা কথা বলি। আমরা যে এই যে অধিকাংশ ভাষা, এই ভাষাটা আমরা কি, কি ক্ষেত্রে ব্যবহার করি? একটা হ এ হ আমরা কি, কি ভাবে ব্যবহার করি? একটা হচ্ছে কথা বলে ব্যবহার করি, আরেকটা হচ্ছে আমরা লেখার মাধ্যমে ব্যবহার করি। তাহলে আমরা দেখতে পারলাম যে অধিকাংশ ভাষায় এই ২ টা রীতিই থাকে। একটা আমরা কথা বলি, নয়তো আমরা লিখি। কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে আবার আ কিছু, কিছু ক্ষেত্রে তাদের লেখার রীতিটা থাকে না। যেমন খুব ক্ষুদ্র উপজাতি থাকলে তাদের লেখার ভাষাটা থাকে না। তারা কথা বলার ভাষাটা থাকে। আমরা এই কথা বলার ভাষাটা কিন্তু খুবই প্রাচীন যুগের। কারণ ওই ইন্দো ইউরোপীয় ভাষা থেকে ভাষার যে প্রতিনিয়ত বিবর্তন হয়েছে, এই বিবর্তন হয়েছে এই কথ্য রীতির মাধ্যমে। লেখ্য রীতির কিন্তু বিবর্তন হয়নি। এই কথ্য রীতির মাধ্যমেই বিবর্তন হয় এবং নতুন, নতুন ভাষার সৃষ্টি হয়। এজন্য এই কথ্য রীতিকে বলা হয় ভাষার মৌলিক রীতি। এবং এই কথ্য রীতির ভাষাকে আবার ২ ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে প্রমিত রীতি, আরেকটা হচ্ছে আঞ্চলিক রীতি। আঞ্চলিক রীতি আমরা যে গ্রামে জন্মের পরই আমরা গ্রামে যেই ভাষাটা শিখি সেটাকে আঞ্চলিক রীতি বলা হয়। কারণ একটা দেশে বিভিন্ন অঞ্চলে কিন্তু ভাষার একটু পরিবর্তন দেখা যায়। এই যে পরিবর্তন মুখে, মুখে যে ভাষার পরিবর্তন সৃষ্টি হচ্ছে অঞ্চলভেদে সেটাকে আঞ্চলিক রীতি বলছি। আর প্রমিত রীতি যেটা বইয়ের ভাষা বলা হয় এবং যেটা বাংলা একাডেমি বা সর্বজন পণ্ডিত কর্তৃক স্বীকৃত সেটাকেই বলা হচ্ছে প্রমিত রীতি। এর আরেক নাম হচ্ছে মান রীতি। তাহলে প্রমিত রীতি বা মান রীতি হচ্ছে সর্বজন স্বীকৃত যেটা বইয়ের ভাষা। এবং এই আমরা যখন কোনো জায়গায় বক্তব্য দেব, আলোচনা করব, ক্লাস নেব, চলচ্চিত্র নির্মাণ করব তখন কিন্তু আমরা এই আঞ্চলিক ভাষা পরিহার করে শুদ্ধ ভাষাটা ব্যবহার করতে চাই। এবং এই শুদ্ধ ভাষা ব্যবহারের জন্য সবাই যাতে বুঝতে পারে সেই শুদ্ধ ভাষা ব্যবহারের জন্য এই প্রমিত রীতি চালু হয়। এবং এই প্রমিত রীতির একটা ধারাবাঁধা নিয়মের জন্য মূলত বাংলা একাডেমি ১৯৯২ সালে হচ্ছে এক প্রমিত রীতির বাংলা বানানের নিয়ম প্রণয়ন করে এবং পাঠ্যপুস্তক বোর্ড মূলত ১৯৮৮ সালে এই নিয়ম প্রণয়ন করে। যাই হোক, লেখাটা একটু জটিল আমার এখানে মাউস দিয়ে। আ এরপরে দেখেন যে হচ্ছে লেখ্য ভাষায় মূলত রীতি আছে ৩ টা। একটা প্রমিত রীতি, সাধু রীতি, কাব্য রীতি। এখন এই যে প্রমিত রীতি কিন্তু এই প্রমিত রীতিরই হচ্ছে লিখিত রূপ। আর সাধু রীতিটা যদি বলি, সাধু রীতিটা হচ্ছে যেগুলো একটু টেনে, টেনে আমাদের কাছে কথা মনে হয়, হ্যাঁ? যেগুলো হচ্ছে আগে যেই ভাষায় গদ্যগুলো লেখা হতো সেগুলো প্রবন্ধ, গল্প ইত্যাদি লেখা হতো সেগুলো সাধু রীতিতে। এবং কাব্যরীতি হচ্ছে খুবই প্রাচীন রীতি। এটা সেই ৭ম শতকে চর্যাপদ রচনার মধ্য দিয়েই যত কবিতা সৃষ্টি হয়েছে সেই কবিতার ভাষাকেই বলা হচ্ছে কাব্যরীতি। এখন এই সাধুরীতি কিন্তু হচ্ছে আহ ১৯ শতকে, ১৯ শতক মানে হচ্ছে এই ১৮০১ থেকে ১৯০০ সাল পর্যন্ত। এটাকে আমরা বলছি ১৯ শতক। এই সময় কিন্তু হচ্ছে সাধুরীতির জন্ম হয় এবং এই প্রমিত রীতি যদি বলি, প্রমিত রীতি হচ্ছে ১৯০১ থেকে
1 থেকে 2000 সাল পর্যন্ত বা বর্তমান পর্যন্ত এটাকে প্রমিত রীতি বলা হয়। তাহলে আমরা দেখলাম প্রমিত রীতিটা হচ্ছে 1900 থেকে বর্তমান পর্যন্ত এই সময় সৃষ্টি। কারণ হচ্ছে এই সময় হচ্ছে প্রমোদ চৌধুরী মূলত হচ্ছে তার সবুজপত্র পত্রিকায় চলিত ভাষার প্রচলন করে সবুজপত্র পত্রিকায় 1914 সালে। সেই সময় থেকে মূলত হচ্ছে এই চলিত ভাষার সৃষ্টি, এবং তাকে কিন্তু চলিত ভাষার জনক বলা হয়। এবং হচ্ছে এই সালটাকে বলা হচ্ছে কিন্তু 20 শতক। 1901 থেকে 2000 পর্যন্ত এটাকে 20 শতক বলা হচ্ছে, এবং 1801 থেকে 1900 সালকে বলা হচ্ছে 19 শতক। তাই মূলত সাধু রীতিটা হচ্ছে 19 শতকের ভাষা এবং প্রমিত রীতিটা হচ্ছে 20 শতকের ভাষা। এখন এই সাধু রীতির জনক কিন্তু হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1840-এর দশকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখালেখি করে, তাই এই সময় যেহেতু এই সাধু রীতির জন্ম, তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূলত সাধু রীতির জনক বলা হয়। এবং এই সময় কিন্তু রাজা রামমোহন রায় প্রথম হচ্ছে সাধু রীতি প্রয়োগ করেন, এবং প্যারীচাঁদ মিত্র প্রথম হচ্ছে এই চলিত রীতির প্রয়োগ করে আলালের ঘরের দুলাল রচনায়। এখন আমরা এইখানে মোটামুটি এই অধ্যায়ের সব আমরা আলোচনা করে ফেলছি। এবার ভিতরে আমাদের সংক্ষেপে আলোচনা আছে, আমরা এবার দেখে নেব কথ্য ভাষার রীতি। কথ্য ভাষার রীতি আমরা যেই ভাষায় কথা বলি, তাহলে সেই কথা বলি কোন ভাষায়, একটা মান রীতি বা প্রমিত রীতি, আর একটা হচ্ছে আঞ্চলিক রীতি। তাহলে সর্বজন স্বীকৃত সেটা হচ্ছে প্রমিত রীতি। এখন দেখেন যে এই স্থান কাল পরিবেশ ভেদে কিন্তু ভাষার পরিবর্তন লক্ষ্য করা যায়, বা কথ্য ভাষার মাধ্যমে কিন্তু নতুন নতুন ভাষার সৃষ্টি হয়। তাহলে এই যে নতুন নতুন ভাষার সৃষ্টিও কিন্তু এই কথ্য ভাষার মধ্যে দিয়ে, কারণ একটা কথার মাধ্যম দিয়ে কিন্তু হচ্ছে হালকা দেখা যাচ্ছে আরেকজনের কাছে গেলে বা আরেকটা সময়ে গেলে, দেখা যাচ্ছে আরেকটা পরিবেশে গেলে, এগুলো কিন্তু কিঞ্চিত পরিমাণ পরিবর্তন হতে থাকে। আর এই পরিবর্তনের মাধ্যমে কিন্তু একসময় যে নতুন ভাষার সৃষ্টি হবে, অনেক বছর বা অনেক কাল পর দেখা যাচ্ছে নতুন ভাষার সৃষ্টি হবে। তাহলে আমরা দেখলাম নতুন ভাষার পরিবর্তন বা সৃষ্টি হয় এই যে স্থান কাল এবং পরিবেশ ভেদে। এবং এই কথ্য ভাষাটা হচ্ছে ভাষার মূল রূপ, যেহেতু এই কথ্য ভাষা থেকে ভাষার সৃষ্টি, তাই এটা মূল রূপ বা হচ্ছে একে মৌলিক রূপও বলা হয়। এবং আঞ্চলিক কথ্য রীতি হচ্ছে অঞ্চল ভেদে ভাষা যে পরিচিতি পায়, সেটা হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি। যেমন আমরা সিলেটের ভাষাকে আমরা সিলেটি বলি, চট্টগ্রামের ভাষাকে চট্টগ্রামী বলি, তারপর হচ্ছে রংপুরের ভাষাকে রংপুরি বলি। এইরকম বিভিন্ন অঞ্চল ভেদে নাম পায়। তবে বইয়ে আমাদের হচ্ছে এই ভাষাগুলোর আলাদা আলাদা আঞ্চলিক নাম আছে। যেমন হচ্ছে বাঙালি বাঙালি হচ্ছে বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চলের ভাষাকে আমরা বাঙালি বলছি। এবং হচ্ছে পূর্বী হচ্ছে বাংলাদেশের পূর্ব, ত্রিপুরা, আসাম, ফেনী বা চট্টগ্রাম, এগুলোকে হচ্ছে আহ পূর্বী ভাষা বলা হচ্ছে। এবং বরেন্দ্র বলতে আমরা জানি যে বরেন্দ্র হচ্ছে রং এই বগুড়া, নওগাঁ, রাজশাহী, এগুলো বরেন্দ্র অঞ্চল। তো এইগুলোর ভাষাকে বরেন্দ্রী ভাষা বলা হচ্ছে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল। কামরূপী বলতে এই রংপুর অঞ্চল, বাংলাদেশের শুধু রংপুরের অঞ্চলের ভাষাটাই কামরূপী। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। এবং এই চর্যাপদ যে ভাষায় রচিত হয়েছিল, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছিল বঙ্গ কামরূপী ভাষায় রচিত। এই বঙ্গ কামরূপী হচ্ছে এই রংপুরের কামরূপ ভাষা এবং বঙ্গের ভাষার মিশ্রণে যে ভাষাটা সৃষ্টি, সেটাই হচ্ছে বঙ্গ কামরূপী। এবং রাঢ়ী হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গ, এটা পশ্চিমবঙ্গের ভাষা। ঝাড়খণ্ড হচ্ছে পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড অঞ্চলের ভাষা। তো এখানে দেখেন যে হচ্ছে আমাদের যে বইটা আছে, সে বইয়ে হচ্ছে 6টি আঞ্চলিক ভাষার কথা উল্লেখ করেছে। তবে ডক্টর সুকুমার সেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রত্যেকেই হচ্ছে 4টি ভাষাকে, আঞ্চলিক ভাষার 4টি রূপকে স্বীকার করছে। এছাড়া বাংলা একাডেমি কর্তৃক 5টি আঞ্চলিক ভাষার স্বীকৃতি দিয়েছে। এছাড়া প্রধানত আঞ্চলিক ভাষাকে আমরা তিনটা 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 হচ্ছে আমরা চিন্তা করতে পারি আঞ্চলিক ভাষাকে। একটা হচ্ছে
এই বরেন্দ্র অঞ্চল, আর আরেকটা হচ্ছে এই বঙ্গ বা বঙ্গ থেকে, সবগুলোই বঙ্গের ভিতরে পড়ছে। এই সিলেট থেকে খুলনা এবং চট্টগ্রাম, ঢাকা এগুলো সবই বঙ্গের ভিতর পড়ছে। আর বরেন্দ্র অঞ্চলে উত্তর পশ্চিমাঞ্চলীয় অঞ্চল, আর একটা কামরূপী এই রংপুরের অঞ্চল, এইগুলোকে শুধু হচ্ছে এই তিন ভাগে প্রধানত আঞ্চলিক ভাষার ভাগ করা যায়। এরপরে দেখেন যে প্রমিত বা মান কথ্য রীতি। প্রমিত হচ্ছে সর্বজন স্বীকৃত যে লেখার ভাষা, কথ্য ভাষা, সেটা হচ্ছে প্রমিত ভাষা। এখন এটা যদি আমরা লিখি তাহলে এটা কিন্তু লেখার ভাষা। এই যে প্রমিত লেখ্য রীতির ভিত্তি হচ্ছে এই কথ্য রীতি। এই কথ্য রীতি হচ্ছে মূলত লেখ্য রীতির ভিত্তি। এর মাধ্যমে আমরা কি করতে পারি? এই প্রমিত ভাষার মাধ্যমে সভা, সেমিনার, সংবাদ উপস্থাপনা, আনুষ্ঠানিক বক্তব্য, টেলিভিশন, টেলিভিশনে বেতার, টেলিভিশনে প্রচার, অনুষ্ঠানের বক্তব্য, তাহলে এইগুলো কিন্তু আমরা সব হচ্ছে এই প্রমিত কথ্য রীতির মাধ্যমে করে থাকি। এরপরে দেখেন যে লেখ্য ভাষা রীতি। লেখ্য ভাষা রীতির হচ্ছে আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। তাহলে এই চর্যাপদের ভাষাটা মূলত আমরা আবার যদি প্রকারে এর আবার বিভাজন করি তাহলে সেটা কিন্তু কাব্য রীতিতে পাচ্ছে। যেহেতু এটা কাব্য, তাহলে আমরা লেখ্য ভাষা রীতির প্রথম নিদর্শন আমরা চর্যাপদ পাচ্ছি, কারণ এটাই আমাদের প্রথম লিখিত হয় এবং প্রায় 1000 বছর আগে এটা লিখিত হয়। এবং 19 শতকের সূচনায়, 19 শতকের লেখ্য ভাষার সাধু রীতির প্রভাবশালী হয়ে ওঠে বা সাধুরীতির জন্ম হয়, এবং 20 শতকের সূচনায় সাধুরীতির পাশাপাশি চলিত রীতিও জনপ্রিয় হয়ে ওঠে। আমরা প্রথম পেজে, প্রথম স্লাইডে এটা নিয়ে আলোচনা করেছি। এরপরে দেখেন যে লেখ্য ভাষারীতি আবার হচ্ছে সাহিত্যিক ভাষারীতি রয়েছে। সাহিত্যিক ভাষারীতি হচ্ছে আমরা দেখি যে সাহিত্যিক ভাষারীতি বা হচ্ছে কাব্যরীতি দুই ভাগে বিভক্ত করা হয়েছে। যে ভাষায় সাহিত্য রচিত হতো সেই ভাষাটাকেই বলা হয় সাহিত্য রীতি। যে ভাষায় সাহিত্য রচিত হতো সেই ভাষাটাকে সাহিত্য রীতি বলা হয়। এবং বাংলা কাব্যে হচ্ছে, বাংলা সাহিত্যে বা বাংলা কাব্যে হচ্ছে কাব্য রীতিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে পদ্য কাব্য রীতি, একটা গদ্য কাব্য রীতি। আমরা কিন্তু হচ্ছে পদ্য কাব্য রীতি বলতে আমরা কিন্তু কবিতাটাকে বুঝি, মানে ছন্দের মিল টিল থাকবে। আর গদ্য বলতে আমরা বুঝি হচ্ছে যেগুলো ছন্দে মিল থাকে না, প্রবন্ধ, নাটক, গল্প, উপন্যাস, এগুলোকে কিন্তু আমরা গদ্য বুঝি। তাহলে গদ্য রীতিটা আমরা দেখলাম যে এটা ছন্দের মিল থাকবে না এবং অন্তমিল থাকবে না, কিন্তু পদ্য রীতিতে ছন্দের মিল থাকবে। এই যে পদ্য রীতির ছন্দের মিল থাকবে কাব্য রীতিতে, কিন্তু গদ্য রীতিতে এই মিলটা থাকবে না। আর 20 শতকের যে চলিত রীতির ভাষা, এই ভাষাটা কিন্তু সর্বজন স্বীকৃতি লাভ করে, এই কথা আমি আগেই বলেছি। এবং আমরা যদি সাধুরীতিটা দেখি, সাধুরীতির হচ্ছে দাপ্তরিক কাজ বা সাহিত্য রচনা ও জ্ঞান চর্চার প্রয়োজনে সাধু ভাষার জন্ম হয়। মূলত জ্ঞান চর্চার প্রয়োজনে সাধু ভাষার জন্ম হয়। আগের যারা হচ্ছে জ্ঞান চর্চা করতো বা হচ্ছে সাহিত্য রচনা করতো, তো এটাকে হচ্ছে উচ্চ শ্রেণীর ভাষা বলা হয়। এখন কথ্য ভাষাটা নিম্ন শ্রেণীর, সো নিম্ন শ্রেণীর ভাষায় যদি সাহিত্য রচনা করা হয় তাহলে সাহিত্যের মূল্যটা আসলে সেইভাবে থাকে না। সেই চিন্তাধারা থেকেই এই সাধু ভাষার জন্ম হয়। আমি অলরেডি সাধু ভাষা সম্পর্কে আলোচনা করেছি। এরপরে হচ্ছে সাধু ভাষার বৈশিষ্ট্য। এখানে বৈশিষ্ট্য আসলে বেশি কিছু দেওয়া নাই, আমি আপনাদের জন্য একটা নতুন স্লাইড করে দিয়েছি, সেটাতে আমরা দেখব। এখানে হচ্ছে চলিত বা প্রমিত রীতির বৈশিষ্ট্য, সেটাও আসলে বিস্তারিত দেওয়া নাই, আমরা এখানে দেখব। তো আমরা এই যে এখানে যদি দেখি যে হচ্ছে সাধু ভাষার বৈশিষ্ট্য, সাধু ভাষা প্রথম কি সর্বপ্রথম ব্যবহার করে কিন্তু রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় সাধু ভাষা সর্বপ্রথম ব্যবহার করে। এবং সাধু ভাষার জনক বলা হয় কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। কেউ আবার রাজা রামমোহন রায় বলে ফেলেন না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জনক এবং হচ্ছে রাজা রামমোহন রায় প্রথম ব্যবহার করেন। এবং সাধু ভাষা কিন্তু কত শতকে ব্যবহার হয়? 19 শতকে। 19 শতকের শুরুর দিকে কিন্তু সাধু ভাষা ব্যবহার করা হয়। এবং সাধু ভাষায় সবকিছু বৃহৎ হয়, এইটুকু মনে রাখলেই হবে। সাধু ভাষায় ক্রিয়াপদ বৃহৎ হয়, সর্বনাম পদ বৃহৎ হয়, অনুসর্গ পদ বৃহৎ হয়, মানে পূর্ণরূপ বসে। আর চলিত বা প্রমিত ভাষায় কিন্তু এগুলো সংক্ষিপ্ত হয়ে যায়। তার মানে এই যে ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ, এই তিনটা হচ্ছে সাধু ভাষায় পূর্ণরূপ লিখতে হবে, এবং চলিত ভাষায় কিন্তু এর সংক্ষিপ্ত রূপ বা ক্ষুদ্রতর রূপ লিখতে হয়।
সাধু ভাষা তৎসম শব্দবহুল, কারণ তৎসম শব্দ হচ্ছে দামি একটা শব্দ। হ্যাঁ, তাহলে দামি শব্দ তো দামি ভাষাই মানায়, এই জন্য তৎসম শব্দবহুল সাধু ভাষাটা। আর চলিত ভাষা হচ্ছে তদ্ভব শব্দবহুল। আমরা চলিত ভাষারও পরের স্লাইড দিছি, আমরা তখন দেখতে পাবো। এবং সাধু ভাষার পদবিন্যাস কিন্তু সুনিয়ন্ত্রিত। এর পদবিন্যাস কিন্তু ব্যাকরণ কর্তৃক এবং সুনিয়ন্ত্রিত। এর পদবিন্যাস আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন না। আমরা চলিত ভাষা কিন্তু আমরা নিজেরাই ব্যবহার করতে পারি, কিন্তু সাধু ভাষা একটা সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী চলে। চলিত ভাষা আপনার নিয়ম অনুযায়ী আপনি শুদ্ধ ভাষা প্রয়োগের মাধ্যমে ব্যবহার করতে পারেন, কিন্তু সাধু ভাষা কিন্তু সুনির্দিষ্ট ব্যাকরণের নিয়ম অনুযায়ী চলে, সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট ভাষা। এই ভাষা কিন্তু নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী, কারণ বক্তৃতা দেওয়ার সময় সাধু ভাষা ব্যবহার করতে পারবে না। সাধু ভাষা ব্যবহার করে আসলে বক্তৃতা বা নাটকের সংলাপ বলা যায় না, এগুলো সাহিত্যই রচনা করা যায় শুধু। তারপরে সাধু ভাষা কিন্তু একটা গুরু গম্ভীর ভাষা। এই ভাষাটা শুনতে অনেকটা গুরু গম্ভীর লাগে, গম্ভীর টাইপ ভাষা, এবং এটা কিন্তু আভিজাত্যের অধিকারী। আমি আগেই বলছি ধনী লোকের ভাষা এটা। হ্যাঁ, এটা হচ্ছে চলিত ভাষা, তো সবার মুখে মুখে, যারা লেখাপড়া জানে না তারাও কিন্তু চলিত ভাষায় কথা বলতে পারে, কিন্তু সাধু ভাষা মূলত তারাই কথা বলে যারা হচ্ছে উচ্চ শ্রেণীর লেখাপড়া জানে। এখন চলিত ভাষা দেখেন, যে চলিত ভাষা হচ্ছে কথ্য ও চলিত ভাষা সর্বপ্রথম প্রয়োগ করেন কিন্তু প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্র হচ্ছে প্রথম প্রয়োগ করে আলালের ঘরে দুলাল গ্রন্থে। তারপরে হচ্ছে প্রমোদ চৌধুরী চলিত ভাষা নিয়ে তুলনামূলক গবেষণা করেন এবং প্রাতিষ্ঠানিক রূপ দেন। তাই প্রমোদ চৌধুরীকেই কিন্তু হচ্ছে চলিত ভাষার মূলত জনক বলা হচ্ছে। চলিত ভাষার কিন্তু জনক বলা হচ্ছে প্রমোদ চৌধুরীকে, সাধু ভাষা নয়। কিন্তু সাধু ভাষা নয়, চলিত ভাষার জনক বলা হচ্ছে। এবং এই ভাষাটা কিন্তু 20 শতকের মাঝামাঝি সময়ে হচ্ছে চলিত রীতির জন্ম হয়, এটা আমি অলরেডি আগেই বলছি। তারপর চলিত ভাষায় এই যে সর্বনাম, ক্রিয়াপদ, তারপর হচ্ছে অনুসর্গের সংক্ষিপ্ত রূপ বসে, এগুলো আমি কিন্তু আগেই বলেছি। এবং চলিত ভাষা কিন্তু অতৎসম, মানে তৎসম নয়, সেইগুলোকেই বলা হচ্ছে অতৎসম। মানে তৎসমটা তো হচ্ছে মূলত হচ্ছে সাধু ভাষায়, আর চলিত ভাষায় অতৎসম শব্দ বহুল। মানে বহুল, কিন্তু তৎসম শব্দ যে নাই তা নাই, কিন্তু তৎসম শব্দ আছে, কিন্তু অতৎসম শব্দ বহুল, বা হচ্ছে তদ্ভব শব্দ বহুল, এইটা বলা যায়। তারপরে চলিত ভাষা কিন্তু পরিবর্তনশীল। একটা সময় যে যে জিনিস চলছে সেই জিনিসটা বারবার পরিবর্তন হবেই। হ্যাঁ, তো আমরা চলমান মানেই বুঝি পরিবর্তন। তাহলে চলিত ভাষা পরিবর্তনশীল এবং কৃত্রিমতা বর্জিত। এখানে কোনো কৃত্রিমতা নাই, যেমন হচ্ছে সাধু ভাষাটা কৃত্রিম ভাবে সৃষ্টি করা। চলিত ভাষা মানুষের মুখে মুখে প্রাকৃতিক বা স্বাভাবিক ভাবে সৃষ্টি হয়েছে। এবং চলিত ভাষা নাটকের সংলাপ বা হচ্ছে বক্তৃতার কিন্তু অনুপযোগী, বক্তৃতার উপযোগী। আমরা যখন বক্তৃতা দিই তখন কিন্তু আমাদের নিজস্ব কথ্য ভাষা বা হচ্ছে প্রমিত কথ্য ভাষায় কিন্তু আমরা বক্তৃতা দিই, এবং নাটকের সংলাপেরও উপযোগী। এবং চলিত ভাষা কিন্তু সহজবোধ্য, কারণ সবাই কথা বলতে পারে এই ভাষায়, তাই না? এটা সহজবোধ্য, স্বচ্ছন্দ ও সাবলীল ভাষা। আমরা বৈশিষ্ট্যগুলো দেখলাম। এরপরে দেখেন যে প্রতিটি বাঙালি শিশুর মাতৃভাষা কিন্তু হচ্ছে তার আঞ্চলিক ভাষা। এই আঞ্চলিক ভাষাটা শুধু তার মাতৃভাষা না, তার প্রথম ভাষাও। কারণ একজন শিশু জন্ম নেওয়ার পরে সে কিন্তু তার আঞ্চলিক ভাষাটা শেখে, বইয়ের ভাষা কিন্তু শেখে না। এবং তার এটাই শিশুর মাতৃভাষা, কিন্তু মায়েরা কিন্তু তার আঞ্চলিক ভাষায় কথা বলে। পরে দেখা যাচ্ছে সে প্রাতিষ্ঠানিকভাবে যে ভাষাটা পায় তার দ্বিতীয় ভাষা বলা হচ্ছে, এই প্রমিত ভাষাকে তার দ্বিতীয় ভাষা বলা হচ্ছে, এবং যা সে প্রাতিষ্ঠানিকভাবে পায়। তাই পাঠ্যপুস্তকই হলো শিশু প্রমিত শেখার রীতির প্রধান উপায়। যেহেতু শিক্ষাক্রম কার্যক্রম প্রমিত রীতি অনুসরণ করে, তাই পাঠ্যপুস্তক। তাহলে আমরা আগেই বলেছি বইয়ের ভাষা হচ্ছে প্রমিত ভাষা বা আদর্শ স্বীকৃত ভাষা। আমরা অলরেডি এই পাঠ আলোচনা পড়া শেষ করে ফেলেছি। আমরা এবার অনুশীলনী কুইজগুলো দেখবো বা প্রশ্নগুলো দেখবো। দেখেন, বর্তমান লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে, বর্তমান লেখ্য ভাষার আদর্শ রীতি হচ্ছে প্রমিত রীতি। এইটাই তো আদর্শ রীতি, সর্বজন স্বীকৃত লেখ্য ভাষার আদর্শ রীতি। আর সাধু রীতি তো লেখ্য ভাষার রীতি, কিন্তু সেটা তো আদর্শ না। আদর্শ তো হচ্ছে বর্তমানে আদর্শ রীতি হচ্ছে প্রমিত রীতি। আগে ছিল সাধু রীতিতেই সবাইকে লিখতে হবে,
কিন্তু এখন কিন্তু আদর্শ রীতি হচ্ছে প্রমিত রীতি। আর আঞ্চলিকতা তো লেখাই যাবে না, আঞ্চলিক ভাষায় লেখাই যাবে না, এবং লেখ্য রীতি তো দুইটাই হয়। তাহলে বর্তমান লেখ্য আদর্শ রীতিকে বলা হয় প্রমিত রীতি, যেহেতু আদর্শ কথাটি আছে। বাংলা ভাষায় সাধু গদ্য রীতির সূচনা হয়। গদ্য রীতির সূচনা হয় হচ্ছে সাধু গদ্য রীতি, তার মানে 19 শতকে। এই যে বললাম 1800 থেকে 1900 সালের ভিতরে সাধু গদ্য রীতির সূচনা হয়, তার মানে 19 শতকে। শতকটা মনে রাখবেন, শেষ হচ্ছে এই যে দেখেন 1801 থেকে 1900 পর্যন্ত, তার মানে এই যে 1900 পর্যন্ত শেষ শেষ ধাপটা মনে রাখলেই আপনারা সেটাকে শতক মনে করতে পারেন। এইবার দেখেন যে হচ্ছে 20 শতক, 1901 থেকে 2000 সাল, তার মানে এটা 20 শতক। এই যে শেষ 2000 আছে, তাহলে সেটাকে 20 শতক মনে করতে পারেন। তাহলে শেষ ধাপটাকে আপনারা মনে রাখবেন এবং সেই নাম অনুসারে শতকের নামটা হয়েছে। তাহলে বাংলা ভাষায় সাধু গদ্য রীতির সূচনা হয় 19 শতকে, এবং নিচের কোনটি সাধু রীতির ক্রিয়াপদ? সাধু রীতির ক্রিয়াপদ হচ্ছে করিল, কারণ আমরা চলিত রীতিতে বলি কিন্তু করলো, আর সেটা সাধু রীতিতে বলছি করিল। সাধু রীতি একটু বৃহৎ হয়, বড় হয়, আর চলিত রীতি ক্ষুদ্রতর হয়। যেমন এই যে করেছে, করিয়াছে, করতো, করিত, করলাম, করিলাম। এরপরে দেখেন যে সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি? সাধু রীতির বৈশিষ্ট্য হচ্ছে দীর্ঘ হবে। এই যে দীর্ঘ একটা পেয়ে গেছি, তার মানে সাধু রীতির বৈশিষ্ট্য হচ্ছে ক্রিয়াপদের দীর্ঘ রূপ। আর রস্য তো হয় হচ্ছে চলিত রীতি। সর্বনাম রস্য, এটাও চলিত রীতি। আর বিশেষ্যর আধিক্য এর ভিতরেই পড়ে না। তাহলে এরপরে দেখেন যে বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়? বাংলাদেশের রংপুর অঞ্চলে আগেই বলেছে যে কামরূপী ভাষাটা কিন্তু রংপুর অঞ্চলের ভাষা। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য ধন্যবাদ, এবং আপনাদের ক্লাসটি কেমন লাগলো সেই বিষয়ে আপনারা জানাবেন এবং মতামত দেবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন। এই পর্যায়ে আমি হচ্ছে মৌখিক একটা কুইজ দিতে পারি। রাজশাহী, বগুড়া ও নওগাঁর ভাষাটা কোন অঞ্চলের আঞ্চলিক ভাষা?